সময় তখন রাত আনুমানিক ৮টা ছুঁই ছুঁই। হলঘরের জারবাতির আলোয় চারিপাশ ঝলমল করছে। সেখানে বসে আছেন হৃদির পুরো পরিবার। বেশ কিছুক্ষণ হয়েছে তারা এসেছে, কিন্তু এখনও আহাত কিংবা হৃদিকে চোখে পড়েনি। বড়রা সবাই গল্পে মশগুল। মাহি আর আদিবা দুজনে এক কোণে বসে ড্রয়িং বুক দেখছে। দুজনের মধ্যে বেশ ভাব হয়েছে। এটা দেখে একটু হাসলো সবাই। এমন সময় সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাত আর হৃদিকে। হৃদি সেই লাল শাড়িতেই আছে, তবে আহাত কালো স্যুট পরেছে। একে অপরের হাত ধরে ধীরে ধীরে নেমে এলো হল ঘরে। তারেক রায়ানের দৃষ্টি আটকে গেল তার মেয়ের মুখে। লাল শাড়ির আভায় হৃদি যেন রক্তিম দ্যুতি হয়ে ফুটে উঠেছে। মুহূর্তেই তার চোখ ঝাপসা হয়ে এলো। বুকের ভেতর হাহাকার করে উঠল। লুকিয়ে চোখের কোণ মুছে ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসির রেখা টেনে আনলেন। মাহি হৃদিকে দেখেই চিৎকার করে উঠল। এসে জড়িয়ে ধরল হৃদিকে। হৃদি হাত তুলল আলতো করে, কিন্তু ঠিকঠাক জড়িয়ে ধরতে পারল না, কারণ তার এক হাত এখনো আহাদের হাতে বন্দি। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো। উপস্থিত সবার দিকে এক ঝলক তাকিয়ে সে নিচু গলায় ফিসফিস করে বলল, কি করছেন? ছাড়ুন না। আহাদও সামান্য কাত হয়ে ঠোঁটে আধা বদমাইশি হাসি টেনে বলল, ধরেছে কি ছাড়ার জন্য? এখানে সবাই আছে তো। আহাদ চোখ টিপে বলল। সো হোয়াট? হৃদি ভ্রু কুঁচকে বলল। আপনার কি লজ্জা করছে না? আহাদ চোখ পিটপিটিয়ে প্রতি উত্তর করল, করছে তো, দেখতে পাচ্ছ না? না, পাচ্ছি না। এখন কি তোমার শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিতে হবে? হৃদি অসহায়ের মতো ঠোঁট উল্টে তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই তারেক রায়ান এগিয়ে এলেন। হালকা হেসে কাপা কণ্ঠে বললেন, আম্মা জান। হৃদিও বাবাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল। কণ্ঠ কাঁপিয়ে বলল। আব্বু। আহাত কিঞ্চিত বিরক্ত হলো। বাধ্য হয়ে রীতির হাত ছেড়ে দিল। রীতি মুহূর্তে বাবাকে জড়িয়ে ধরল। তারেক রায়ান তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। আর এই দৃশ্য আহাদের সহ্য হলো না। তার হৃদয়ে যেন কেউ ছুরি চালালো। কি ভয়ানক ঈর্ষা, কি অদ্ভুত অধিকার! মুহূর্তেই তার চোখের দৃষ্টি বদলে গেল। ঘাড় মোচড় দিয়ে শব্দ তুলে অন্যত্র গিয়ে বসলো। বসে থাকলেও দৃষ্টি আটকে রইল বাবা মেয়েতে। তার গলার ভেতরে ঈর্ষা যেন কাটার মতো খোঁচা মারতে লাগলো। হৃদি মাথা তুলে বাবাকে জিজ্ঞাসা করলো, মামা আর আম্মু আসে নাই? তারেক রায়ান মৃদু হাসলেন। তোমার মামা ভোলা চলে গেছেন, আর তুমি তো যাবে আমাদের সাথে, তাই তোমার আম্মু আসে নাই। হৃদি ঠোঁট উল্টে বলল। ওহ। কণ্ঠে অভিমান, চোখে প্রত্যাশাহীনতা। একটু নীরবতার পর হৃদি এগিয়ে গেল সুমন আর ঈশানের দিকে। ঈশানীর সাথে রাগ অভিমান কালি মিটে গেছে। বিদায় নিয়ে আসার সময় কি কান্নাটাই করেছে ঈশানী। সুমন আর ঈশানীর মাঝখানে ফাঁকা জায়গায় এসে বসল হৃদি। তার মুখোমুখি আহাত বসে আছে, তার পাশ ঘেঁষে বসে আছে তার বাবা। তবে একে অপরের দিকে ঘুরেও দেখছে না, যেন দৃষ্টি মিললেই ঝড় বয়ে যাবে। দুজনই কেমন শক্ত হয়ে বসে আছে। অবশেষে সব দ্বিধা সরিয়ে তারেক রায়ান মুখ খুললেন। দেখুন, আমি আপনার মতো রকচটা মানুষকে আমার মেয়ের জামাই হিসাবে চাইনি, সেটা ভালো করেই জানেন। আমি শুধু আমার মেয়ের কথা ভেবে রাজি হয়েছি। বাঁকা হাসলো আহাদ। দৃষ্টি হৃদির দিকে রেখে বলল, আপনি মোটেও আপনার মেয়ের কথা ভাবেননি, আপনি আপনার সম্মানের কথা ভেবেছেন। তারেক রায়ানের চোখে দৃঢ়তা নেমে এলো। আমি যদি বলি আমার সম্মান, আমার মেয়েরা। আহাদ এবার আর চোখে তাকালো তারেক রায়ানের দিকে। তারেক রায়ানের দৃষ্টিতে চ্যালেঞ্জ, বীরত্ব আর ভালোবাসা মেশানো। তিনি কণ্ঠ খানিকটা ভারী করে বললেন, আমার 3 মেয়ে আমার জন্য 3টা জান্নাত। তাদের গায়ে হাত তো দূরের কথা, একটা টোকাও দেয়নি কখনো। আমি যদি কোনো দিন জানতে পারি আপনার জন্য আমার মেয়ের শরীরে আঁচ পড়েছে, সেদিনে আমি নিজে এসে আমার মেয়েকে নিয়ে যাব। আহাদ কিঞ্চিত হাসলো। হৃদির দিকে তাকালো অদ্ভুত মায়া ভরা দৃষ্টিতে। কণ্ঠ ভারী করে বলল, আপনার মেয়ে যদি হয় আপনার জন্য জান্নাত, তবে সে আমার জন্য জান্নাতের সুবাস, আর সেই সুবাস আমার প্রয়োজন, যে কোনো মূল্যে। তারেক রায়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন আহাদের দিকে। তার মনোভাব বোঝার চেষ্টা করলেন। আর এতটুকু তো তিনি বুঝেছেন। আহাদ রাজা উপর থেকে দেখতে যেমনটা রকচটা মনে হয়, ভিতরে সে তার মেয়ের জন্য ছায়া, প্রাচীর সমুদ্রের গভীরতা। তার মেয়ে হয়তো সেটাই দেখেছে। তবে মুখে আর কিছুই বললেন না, শুধু নীরব রইলেন। আহাদের কথায় তার ভিতরে একরকম প্রশান্তি নেমে এলো। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ধরা দিল।
রাতের খাওয়া দাওয়া সবে শেষ করলো সবাই নিচতলায়। এখন হৃদিকে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, কিন্তু উপরে আহাদের রুমের বাতাসটা ভারী উত্তপ্ত, দাবি আর আবেগের সংঘর্ষে কম্পমান। আহাদ তার কিং সাইজের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে, শরীর ভঙ্গিতে একগুঁয়েমি, চোখে দখলের আগুন। সে সরাসরি নাকচ করে দিয়েছে হৃদি কিছুতেই যেতে পারবে না। আর হৃদি তার পাশে দাঁড়িয়ে নিচু গলায় অনুনয়ের স্বরে বলল, কেন এমন করছেন, যেতে দিন না। আহাদ চোয়াল শক্ত করে টকবক চোখে তাকালো তার দিকে। মাথাটা প্রচণ্ড আকারে গরম হয়ে আছে। সবে কালই সে তার প্রেয়সীকে পেয়েছে, এর মধ্যে আবার যাওয়ার কথা উঠছে কেন সে বোঝে না। তার উপর আজকে সারাদিন তার কেটেছে বাহিরে বাহিরে, একটু সময় নিয়ে ভালো করে দেখতেও পারল না। আহাদ কর্কশ কণ্ঠে একই কথা আবারও বলল, রিদি, আমি দ্বিতীয়বার বলেছি, আর যেন বলতে না হয়। হৃদি গলার স্বর নরম করে তার মন গলানোর চেষ্টা করলো। আহাদ কপাল গুছিয়ে নিল। দেখুন, আমারও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু এটা তো একটা রেওয়াজ। আর আব্বু নিতে এসেছে, এখন যদি না যাই তাহলে কেমন দেখাবে? কেমন দেখাবে মানে? তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। আমার না হোক, পরিবেশের চেহারা তো নষ্ট হবে। এক মুহূর্তে তাকিয়ে রইল হৃদির দিকে, অতঃপর হঠাৎই এক ঝটকা মেরে তাকে টেনে বসালো নিজের উরুর উপর। আহাদের এমন কাণ্ডে হকচকিয়ে যায় হৃদি। লজ্জা আর উত্তেজনায় বুক দ্রুত উঠানামা করছে, কপাল ঠেকিয়ে আহাদ বিড়বিড় করল, আহাদ রাজা দুবার অপশন দেয়, তৃতীয়বার অ্যাকশন নেয়। ওয়ার্ন করেছিলাম জানো, আমাকে যেন আর বলতে না হয়। হৃদি শুধু দ্রুত নিঃশ্বাস ফেলতে লাগলো। কোনো কিছু বলার ক্ষমতা বা শক্তি কোনোটাই অবশিষ্ট নেই তার শরীরে। শরীরের প্রতিটা স্নায়ু কেঁপে ওঠে অপ্রতিরোধ্য আকর্ষণে। দেহটা এলিয়ে পড়ল আহাদের উপর। আহাদ তাকে দুহাতে সামলে নেয়। তার লালচে বর্ণ নরম গালে আহাদের চওড়া ওষ্ঠের উষ্ণ ছোঁয়া পড়তে কুঁকড়ে যায় কোমল দেহখানা। আহাদ আরও বেশ কিছুটা ছন্নছাড়া হয়ে যায়। এমন সময় দরজার ওপাশ থেকে হালিমা বেগমের ডাক ভেসে আসে। রিধিদা, আহাত, রিধি। কিন্তু আহাদ যেন শুনছেই না সেই ডাক। হৃদি ধরফর করে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। আহাদ বিরক্ত হলো, নাকের ডগা ফুলে উঠল রাগে। হৃদি কেমন হাঁপাতে হাঁপাতে নিজের নিঃশ্বাস গুছালো, চুলগুলো ঠিক করে দুপাশে ফেলে দ্রুত দরজা খুলে দিল। হালিমা বেগম কিছুটা আন্দাজ করতে পেরেছেন, তবু উপায় ছিল না। হৃদি আর চোখে আহাদের দিকে একবার তাকালো, আবার মাথা নিচু করে বলল, চাচি আম্মু। হালিমা বেগম হৃদির শরীরের উষ্ণতা অনুভব করতে পারলেন। কোনো রকম নজর সরিয়ে গলা পরিষ্কার করে বললেন, তোমার জন্য নিচে সবাই অপেক্ষা করছে, চলো। আহাদ সাথে সাথেই তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ল, কর্কশ কণ্ঠে নিজের সিদ্ধান্ত জানালো। ও কোথাও যাবে না চাচি আম্মা, নিচে গিয়ে সবাইকে জানিয়ে দাও। হালিমা বেগম কঠোর চোখে তাকালেন। এটা কি ধরনের কথাবার্তা আহাত? ওকে ওর বাবা নিতে এসেছে, সবাই নিচে অপেক্ষা করছে, আর এখন তুই বলছিস ও যাবে না? হ্যাঁ, লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল আহাদ। হালিমা বেগম এবার বিরক্ত হলেন, বললেন, এমন কেন করছিস? কালেই তো আবার চলে আসবে। কাল যখন আসবেই তাহলে কষ্ট করে আর যাওয়ার দরকার নেই। এটা একটা রেওয়াজ, বিয়ের পরের দিন বউকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠানো হয়। আহাদ এক ধাপ এগিয়ে এসে উঁচু কণ্ঠে বলল, কে বানিয়েছে এই রেওয়াজ? যে বানিয়েছে সে নিশ্চয়ই বউকে ভালোবাসতো না। শালা আস্ত একটা বজ্জাত, নিজে বউ রাখবে না বলে কি একখানা রেওয়াজ বানিয়ে দিল। আমি মানি না কোনো রেওয়াজ। আহাদের এই উদ্ভট কথা শুনে হৃদি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। এমন সময় নিচ থেকে আবারও ডাক পড়ল। হালিমা বেগম তাড়া দিয়ে বললেন, চলো চলো, নিচে ডাকছে। হৃদি দ্বিধায় পড়ে দাঁড়িয়ে আহাদের দিকে তাকিয়ে রইল। আহাদ তার দিকেই জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছে। হালিমা বেগম এবার টেনে বললেন, চলো তো, ওর দিকে কি দেখছো? ও পাগলের মতো কথাবার্তা বললেই হবে নাকি? হালিমা বেগম এক প্রকার জোর করে টেনে নিয়ে গেল। নিচে আসতে একে একে সবাই বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে শুরু করলো। হৃদি মূল দরজার কাছে আসতেই পা থেমে যায়। শেষবারের মতো ঘাড় গড়িয়ে তাকালো উপরের দিকে। আহাদ তখন উপরে করিডোরের গ্রিল ধরে সে একইভাবে তাকিয়ে আছে তার দিকে। হৃদির মনে হলো সেই দৃষ্টি তাকে বিদ্ধ করে দিবে। দ্রুত নজর সরিয়ে সবার পিছু দৌড়ে বেরিয়ে গেল। আহাদ তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। পকেট থেকে ফোন বের করে কানে ধরে বলে উঠল, শাহিন, আজকে রাতেই ব্যবস্থা কর, অ্যাজ সুন অ্যাজ পসিবল, কুইক। ওপাশ থেকে শাহিনের কণ্ঠে এলো। আহাদ ঠিক আছে ভাই। ফোনের দিকে তাকিয়ে একটা রহস্যময় বাঁকা হাসি দিয়ে বলল, রেডি থাকো মাই ডিয়ার প্রেয়সী।
বাইরে হালকা বাতাস চলছে, জানালার কাচের মাঝে মাঝে ঢেউ খেলে যাচ্ছে পর্দার ছায়ায়। আফরোজা শেখ হাতের কাজ শেষ করে সবে রুমে এলেন। রুমটায় ম্লান আলো জ্বলছে, সেই আলোয় কর্নারের টেবিলে কাগজপত্র বিছিয়ে মনোযোগ দিয়ে দেখছিল আমজাদ মীর। সেদিকে এক ঝলক তাকালেন, অতঃপর বিছানার পিছনে কুশনটা পিঠে ঠ্যাস দিয়ে বসলেন। চোখে দুশ্চিন্তার আলো ছায় স্পষ্ট, হাত কপালে, যেন ভেতরে চাপ কমানোর চেষ্টা করছেন। আমজাদ মীর ব্যস্ততার মাঝেও সেটা লক্ষ্য করলেন। তার স্ত্রী কপাল চেপে ধরে আছে, চোখ বন্ধ। ভাবলেন হয়তো সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি চশমা খুলে টেবিলে রেখে এগিয়ে এসে ধীরে বসলেন পাশে। আফরোজা শেখ হালকা বিচলিত হয়ে চোখ খুলে তাকালেন সেদিকে। আমজাদ মীর এবার নরম শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন। আফরোজা, কি হলো? শরীর খারাপ? সামান্য চোখ তুলে তাকালেন স্বামীর দিকে, কোনো উত্তর দিলেন না। মৃদু মাথা দোলালেন। আমজাদ মীর ফের জিজ্ঞাসা করলেন। তাহলে কি ভাবছো? আফরোজা শেখ একটা ভারী নিঃশ্বাস ফেললেন। এক মুহূর্ত নীরবতার পর মুখ গম্ভীর করে বললেন। আদনানকে নিয়ে ভাবছি। ছেলেটা বড্ড চাপা স্বভাবের, সহজে মুখ ফুটিয়ে কিছু বলে না। চিন্তা হয় আমার ওকে নিয়ে। ভাবছিলাম বিয়ে করালে হয়তো একটা সঙ্গী পাবে, মনের মানুষের কাছে সব কথা বলতে পারবে। কিন্তু দেখুন, আমি নিজেই সব গোলমাল করে ফেললাম। আমজাদ কিছুক্ষণ চুপ করে রইলেন। স্ত্রীকে সামলে নিতে হাতটা আরও শক্ত করে ধরলেন। সান্ত্বনা স্বরে বললেন। শুধু শুধু কেন চিন্তা করছো বলো তো? তুমি তো শুনলে আদনান এমনিতেও এ বিয়ে করতো না। তো ভাই মিলে রেষারেষি করে এই পরিবেশ তৈরি করেছে। এখন যা হবার তা তো হয়ে গেছে, এইসব নিয়ে ভেবো না। আফরোজা শেখ এবার খানিকটা বিরক্ত হলেন স্বামীর গাছাড়া কথাবার্তায়। চোখে রাগ, স্বরে কষাঘাত। আপনি তো থাকেন আপনার রাজনীতি নিয়ে, সংসার, বউ, বাচ্চা এসবের দিকে খেয়াল থাকে আপনার। থাকলে অন্তত আদনানের চেহারা দেখতেন। কাল থেকে ছেলেটা কেমন যেন হয়ে আছে। ভাইজান ভাবিজান এখনো কিছু জানে না, তাদেরকে কি জবাব দিব আমি? আমজাদ মীর হালকা হেসে মজার ছলে বললেন। তুমি রাজনীতি নিয়ে সব সময় এমন হিংসা করো কেন? তুমি রাজনীতি নিয়ে সব সময় এমন হিংসা করো কেন? মাঝে মাঝে মনে হয় রাজনীতি তোমার সতীন। ব্যাস, কথা শেষ হতে আফরোজার ধৈর্যের বাঁধ সম্পূর্ণ ভেঙে গেল। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আর আপনি এখনো মজা করছেন। আমজাদ মীর কিছু একটা বলতে যাবে, তার আগে পিঠ মুড়িয়ে শুয়ে পড়লেন আফরোজা শেখ। আমজাদ মীর পেছন থেকে কয়েকবার খুঁচিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করলো, তবে কাজ হলো না। শেষমেশ বাধ্য হয়ে আবারও নিজের কাজে ফিরে গেলেন। আহিয়া হাতে চায়ের ট্রে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল আদনানের রুমের দরজার সামনে। হাতের ট্রেটা কেমন ঠকঠক করে কাঁপছে, তার বুকের ভেতরটা যেন অদ্ভুত ভয় আর উৎকণ্ঠায় ঢেউ তুলছে। আদনান রাতে নিচেও আসেনি আর খাবারও খায়নি, শুধু জানিয়েছে তার চাটা যেন উপরে দিয়ে আসা হয়। বিশেষ করে সে রিদির পরিবারের সামনে পড়তে চায়নি। ঋতুকে চায়ের কাপ নিয়ে যেতে দেখে তার হাতের কাপটা নিয়ে সেই দায়িত্ব নেয় চা দিয়ে আসার। কিন্তু আদনানের ঘরের সামনে এসে এখন তার হাত কাঁপছে বেশ তীব্রভাবে। গতকাল রাতের কথা মনে পড়তে ভিতরটা কেমন অস্থিরতায় ভরে গেছে। আদনানের সেই কথা মানে তো পুরোপুরি বুঝতে পারেনি, আর তখন জিজ্ঞাসা করা হয়নি। আমার জন্য বাজি ধরেছে মানে? তাই মনে মনে ভেবেছে সরাসরি জিজ্ঞাসা করবে। প্রখর দ্বিধা দ্বন্দ্বের পর দরজা ঠেলে ভেতরে উকি দেয় আদনান। টেবিলে বসে খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছিল। আহিয়া যে তার ঘরে এসেছে সে না তাকিয়ে সেটা বুঝতে পেরেছে। আহিয়ার অবচেতন ভাবেই ঘাটটা একটু কাত হয়ে যায়। সে এমন অদ্ভুত দৃষ্টিতে আদনানকে কখনো দেখেনি। আদনান জার্মান থেকে এসেছে 2 বছর হলো। তার যখন 11 বছর বয়স তখন তার বড় আম্মুর সাথে, মানে আদনানের বাবা মায়ের সাথে জার্মান চলে গিয়েছিল। তবে প্রতি 1-2 বছর পর সবাই এসে ঘুরে যেত। আদনান পড়াশোনা শেষ করে গত 2 বছর আগে একেবারে এর জন্য দেশে চলে আসে। আহিয়া আদনানকে দেখে এর আগে এমন অনুভূতি হয়নি, তবে ইদানিং কেমন উল্টাপাল্টা ভাবনা আসে। এর কারণও হলো আদনান নিজে, সে কেমন করে তার দিকে তাকায়। মাঝে মাঝে হুটহাট করে এমন কথা বলে যে তার মনের কোণে অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়। আহিয়ার গভীর চিন্তার বিঘ্ন ঘটে আদনানের নির্লিপ্ত গলার স্বরে। চা কি শরবত হলে দিবি? শব্দের মাঝে কেমন ব্যঙ্গ, কেমন অভিমানের লুকোচুরি। আহিয়া হকচকিয়ে গেল। দ্রুত চায়ের কাপ এগিয়ে দিতে গিয়ে সেখানেও বাধে বিপত্তি। হাত কেঁপে গরম চা গিয়ে পড়ল আদনানের হাতে। ইস, কি বিশ্রী একটা কাণ্ড। আহিয়া দাঁত বের করে কৃত্রিম হাসি টেনে বলে। সরি। আদনানের মুখ অনড়। আহিয়া ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে আদনানের মনোভাব বোঝার চেষ্টা করলো। তার চেহারা এক ফোঁটা বিরক্তি আছে কিনা বোঝা গেল না। একটা টিস্যু নিয়ে আদনানের সামনে টেবিল সাফ করতে হাত বাড়ালো। তৎক্ষণাৎ আদনান খপ করে হাতটা চেপে ধরল। গলার স্বর খানিকটা ভারী করে বলল। এইসব বন্ধ কর আহি। আমার আশেপাশে ঘুরঘুর করা বন্ধ কর প্লিজ।
আর কতভাবে আমাকে ধ্বংস করবে? আহিয়া স্থির হয়ে গেল, চোখের পাতা কাঁপে উঠল, অসহায় কণ্ঠে ফিসফিস করলো। কি করেছি আমি? আদনানের বুক ওঠানামা করছে ক্ষোভে। বুঝতে পারছিস না কি করছিস, নাকি বুঝতে চাইছিস না? এক মুহূর্ত নীরবতার পর আহিয়া হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলে উঠল, যদি বুঝতেই না পারিস তাহলে এটাও বুঝতে হবে না। আমার থেকে দূরত্ব বজায় রাখ। এসব চায়ের বাহানায় আমার ঘরে আসার প্রয়োজন নেই। আমার কারোর দয়া দাক্ষিণ্যের প্রয়োজন নেই। যেতে পারিস, আমি ব্যস্ত আছি। আদনানের বলা কথাগুলো কাটার মতো বিঁধল তার মনে। ততক্ষণে চোখ থেকে আপনা আপনি গরম অশ্রু গড়িয়ে পড়ল। এই প্রথম আদনান তার সাথে এমন কঠিন হয়ে কথা বলছে, যেটা তার জন্য সহ্য সীমার বাহিরে। ধীরে ঘুরে যেতে নিলে আবারও আদনানের সেই কঠিন স্বর ভেসে এলো। চায়ের কাপটাও নিয়ে যা, এটারও প্রয়োজন নেই। আহিয়া ঢোক গিলতে পারছে না, মনে হলো কেউ কণ্ঠনালী চেপে ধরেছে। চায়ের ট্রেটা তুলে নিয়ে এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। আদনান সেদিকে তাকে বিড়বিড় করলো, আই এম সরি আহি, কিন্তু এটা তোর প্রয়োজন ছিল। আর কত আমি তীব্র আকাঙ্ক্ষায় ছটফট করব। এবার তোরও বোঝা উচিত ভালোবাসার যন্ত্রণা কেমন হয়। গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে চেয়ারের পিছনে মাথা এলিয়ে দিল। চোখের পাপড়িতে জমে থাকা ক্ষত লুকাতে চাইলেও বুকের দাহটা লুকানো গেল না। রাত তখন প্রায় একটা, চারিপাশ স্তব্ধ, বাসার সবাই গভীর ঘুমে। শুধু হৃদির চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে কেমন অস্থিরভাবে এপাশ ওপাশ করছে, মনে হচ্ছে বুকের ভেতর একটা পাথর চেপে আছে। শ্বাস ঠিক মতো নিতে পারছে না। তার এই নড়াচড়ায় পাশে শুয়ে থাকা রাইসার ঘুম ভেঙে গেল। আলো আঁধারির মাঝে বিরক্ত হয়ে ঘুম জড়ানো গলায় বলে উঠল, সমস্যা কি তোমার? এত নড়াচড়া করতেছো কেন? তোমার জন্য ঘুমাতে পারি না ঠিক মতো। হৃদি উঠে বসে পড়ল, যদিও স্পষ্ট কিছু দেখা যায় না আধো আলোয়। রাইসার অবয়বের দিকে তাকিয়ে হালকা ক্ষোভে বলল, ঘুম না এলে আমি কি করব? বল, আমি কি ইচ্ছে করে করতেছি? তোমার ঘুম আসে না বলে তুমি আমার ঘুম নষ্ট করবা? ধুর, ঘুমা তুই। ক্লান্ত সুরে বলেই বিছানা থেকে উঠে পড়ল হৃদি। বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে উঠে বারান্দায় এসে দোলনায় বসলো। মৃদু ঠান্ডা বাতাসে তার চুলগুলো মুখে এনে ফেললো। হৃদি সেগুলো কানের পাশে গুজে দিয়ে আনমনে তাকালো রাতের অসীম আকাশের দিকে। সেখানে চাঁদের উজ্জ্বলতা ছড়িয়ে আছে, তার আশেপাশে অজস্র তারার মেলা। সব কেমন মিটমিট করে তার দিকে তাকিয়ে আছে। চাঁদের পাশে তারাটা সব থেকে উজ্জ্বল মনে হলো। তার মনে পড়ে গেল আহাদের সে আচরণ কেমন বেসামাল হয়ে গিয়েছিল। ভাবতেই অকারণে মুচকি হেসে ফেলল, কিন্তু পরক্ষণে সে দীর্ঘশ্বাস ফেলল। আসার পর থেকে একবারও খোঁজ নেয়নি আহাদ। না কোনো কল, না কোনো বার্তা। হৃদি বুঝতে পারল আহাদ বেজায় রেগে আছে। এমন সময় হাতের ফোনটা কেঁপে উঠল। হৃদি চমকে তাকায় জ্বলন্ত স্ক্রিনের দিকে। আহাদের নাম্বার থেকে বার্তা এসেছে। 2 মিনিটের মধ্যে নিচে আসো। হৃদির নিঃশ্বাস রোধ করে এক মুহূর্ত তাকিয়ে থাকে সেই বার্তাটার দিকে। অতঃপর গ্রিলে মাথা ঠেকিয়ে তাকায় নিচের দিকে। রাস্তার ল্যাম্পপোস্টের আধো আলোয় গাড়ির বনেটের সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। ধূসর ছায়ার মাঝেও তার দৃষ্টি যেন স্পষ্ট হৃদির উপর নিবদ্ধ। দ্রুত সরে এলো হৃদি। বুক অনিয়ন্ত্রিতভাবে ধুকপুক করছে। সে ধুকপুকানি নিয়ে ধীরে বাসা থেকে রেডি হয়ে আসে। হৃদি গাঢ় নীল রঙের একটা সালোয়ার কামিজে ওড়নাটা ভালো করে মাথায় টেনে রেখেছে। আহাদ হৃদিকে আসতে দেখে দাঁড়ানোর ভঙ্গিটা সোজা করলো। তার চোখে রাগ, কিন্তু সেই রাগই ছিল এক অদ্ভুত টান। হৃদি একদম তার সামনে এসে মাথা নিচু করে ধরে দাঁড়ায়। আহাদ হাতের ঘড়ির উপর ঠকঠক করে গম্ভীর স্বরে বলে, 17 মিনিট লেট। আমি বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। হৃদি আবছা আলোয় চোখ তুলে তাকালো তার দিকে, মিনমিন করে বলল, বললেই কি 2 মিনিটে আসা যায়? হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয়। হৃদি এক মুহূর্ত চুপ করে থেকে মাথা নত করে বলল, ভুল হয়ে গেছে, পরের বার চেষ্টা করব। হাত ভ্রু কুচকে বলল। ভুল হয়ে গেছে? হৃদি চমকে তাকালো আহাদের দিকে, দ্রুত মাথা নেড়ে আতঙ্কিত গলায় বলল। না না, মানে আমি। আর কিছু বলার আগেই আহাদ হঠাৎই এক ঝটকায় হৃদির কোমর টেনে তাকে নিজের বক্ষস্থলে এনে ফেলল। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আমার কিন্তু এখন লাইসেন্স আছে জানো, তাই এখন থেকে যা বলবে ভেবে চিনতে বলবে। হৃদির মুখ লালচে হয়ে উঠল। তার মাথা নিঃশব্দে এসে ঠেকল আহাদের বুকের উপর। আহাদের বুকে মাথা ঠেকিয়ে চুপচাপ হৃৎপিণ্ডে তীব্র ধুকপুকানি শুনতে লাগলো। কিন্তু সেটা কার, হৃদির নাকি আহাদের? দুজনেই টের পাচ্ছিল হৃদয়ে গতি সমান ছন্দে দৌড়াচ্ছে। হৃদির কোনো প্রতিক্রিয়া না দেখে আহাদ আলতোভাবে তার চিবুক ধরে মাথা উঁচু করলো। দুহাত দিয়ে মুখটা ধরে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে ভয় পাচ্ছ না?
নির্দ্বিধায় উত্তর দিল রিদি। আহাদ রিদির দিকে তাকিয়ে তার ভিতরের অনুভূতি বোঝার চেষ্টা করলো। অদ্ভুত মাতাল করা কণ্ঠে জিজ্ঞাসা করলো, পালাতে চাইবে আমার সাথে? ভরসা আছে আমার উপর? বুকটা ধপধপ করছে রিদির। প্রশ্নটার মানে সে পুরোটা বুঝলো না, তবুও নিজের সমস্ত সাহস সঞ্চয় করে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। আহাদ এবার কড়া স্বরে বলল, মুখে বলো হ্যাঁ অথবা না। চোখ বন্ধ করে রিদি উচ্চারণ করলো। হুম। হাত ঠোঁটের কোণে বিজয়ের হাসির রেখা ফুটে উঠল। হাত বাড়িয়ে রিদির কোমল হাতটা নিজের উষ্ণ হাতের মুঠোয় নিয়ে নিল। অতঃপর গাড়িতে উঠে বসতেই তাদের গাড়ি রাতের রাস্তা ধীরে ধীরে মিলিয়ে গেল। চাঁদ তারার নীরবে সঙ্গে নিয়ে অজানা অপ্রকাশিত যাত্রার পথে ছুটে চলল। সূর্যের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। পূর্ব আকাশে ম্লান কমলা রঙের রেখাগুলো ধীরে ধীরে গলে মিশে যাচ্ছে ধূসর মেঘের সাথে। পাহাড়ি গাছ এবং মাটির সোদা গন্ধ মিলেমিশে এক অন্যরকম মন মুগ্ধকর ঘ্রাণ নাকে এসে ঠেকছে। চারিদিকে কুয়াশার মতো মেঘে ঢেকে আছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাঘাট। আবহাওয়া কেমন শীতল প্রভাব। হৃদির এক মুহূর্ত মনে হলো সে কোনো মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছে। ছাদ খোলা লাল গাড়িতে দাঁড়িয়ে পাখির ডানার মতো দুহাত মেলে চোখ বন্ধ করে সেই শীতলতা অনুভব করতে লাগলো। তার সিল্কি চুলগুলো বাতাসের নিচে এগিয়ে বারবার উড়ে এসে পড়ছে চালকের আসনে বসে থাকা আহাদের মুখে। এতে আহাদ বিন্দুমাত্র বিরক্ত হচ্ছে না, বরং সে তার প্রেয়সী সে অদ্ভুত কোমল মুখের দিকে বারবার তাকিয়ে দেখছে। হৃদির সেই বাচ্চামো দেখে অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায়। গতকাল রাতে যখন কাউকে কিছু না জানি আহাদের হাত ধরে পালিয়ে এসেছে, তখনও হৃদি জানে না তাদের গন্তব্য কোথায়। আহাদকে কয়েকবার প্রশ্ন করেছে, তবে সে সাবধানতার সাথে এড়িয়ে গেছে, কারণ সে সারপ্রাইজ দিতে চেয়েছিল তার প্রেয়সীকে। রাত আনুমানিক 3টার দিকে তারা প্রাইভেট বিমানে করে চট্টগ্রামে এসে পৌঁছায়। চট্টগ্রামে আহাদের পুরনো বন্ধু তুহিন আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। বিমানবন্দর থেকে বের হতে তুহিনের সাথে দেখা হয়। তুহিন একটা ছাদখোলা লাল গাড়ির ব্যবস্থা করে, আর সেটা নিয়ে তারা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। অজানা গন্তব্যে কৌতূহলে হৃদির দু চোখের পাতা এক করতে পারেনি। অথচ এখন হৃদিকে দেখলে বোঝাই যায় না সে যে নির্ঘুম ছিল। তাকে দেখলেই বোঝা যায় সে কতটা আনন্দের সাথে উপভোগ করছে মেঘে আচ্ছন্ন সূর্য উদয়ের মুহূর্ত। আহাদ শুধু মুগ্ধ নয়নে তার প্রেয়সীকেই দেখছে। একসময় গাড়ি এসে থামলো নীলাচল পাহাড়ের চূড়ায়। নিচে দূর দূরান্তে ছড়িয়ে আছে মেঘের সমুদ্র, যেন অসীমতার ক্যানভাসে সাদা তুলোরাচর। জায়গাটা তখন লোকালয় শূন্য, তেমন কোনো পর্যটকদের ভিড় নেই বললেই চলে। হৃদি গাড়ি থেকে নেমে নিঃশব্দে হাঁটতে লাগলো পাহাড়ের প্রান্ত পর্যন্ত। এক প্রান্তে গিয়ে আবারও পাখির ডানার মতো দুহাত মেলে প্রকৃতি উপভোগ করতে লাগলো। আহাত দাঁড়িয়ে আছে একটু দূরে। হৃদি সেই দৃশ্য তার নিঃশ্বাস কেড়ে নিচ্ছে। ওর কালো চুলের গুচ্ছ বাতাসে উঠছে। সূর্যের আলোর মুখটা যেন আলোকিত হয়ে উঠেছে। তাকে দেখে আহাদের মনে হলো মেঘের রাজ্যে কোনো ডানাকাটা পরি মেঘ বিলাস করছে। সে ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে গিয়ে পেছন থেকে হৃদির কোমর জড়িয়ে ধরল। থুতনি ঠেকাতেই গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল হৃদির ঘাড়ে। হৃদি প্রথমে একটু চমকে যায়, কিন্তু পরবর্তীতে আহাদের উপস্থিতি বুঝতে পেরে পরম আবেশে চোখ বন্ধ করে নেয়। আহাদ প্রশান্তির নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডাকলো। রিদি। হৃদি চোখ বন্ধ রেখে জবাব দেয়। হুম। আহাদ হৃদির ঘাড়ে চিবুক ঠেকিয়ে বলে উঠল, তুমি জানো আমি তোমায় কেন এই মেঘের রাজ্যে নিয়ে এলাম? কিছুটা বিচলিত হয়ে প্রশ্ন করল হৃদি। কেন? আহাদ হৃদির ডানার মতো মেলে ধরা হাত দুটো নিজের হাতের তালুর মধ্যে নিয়ে নিল। অতঃপর অদ্ভুত মাতাল স্বরে বলে উঠল, এই চলন্ত মেঘের ভেলাকে, এই অনন্ত আকাশকে আমার প্রেয়সীর জ্বলন্ত রূপ ছুঁয়ে দেখাতে চেয়েছিলাম, যেন প্রকৃতি খুব কাছে থেকে দেখতে পায় আমি তোমায় কতটা ভালোবাসি। আহাদের মুখে নিজের সামান্য এতটুকু প্রশংসা শুনে লাজবরণ হলো তার মুখ। ধীরে নিজেকে ঘুরিয়ে নিয়ে আহাদের চোখে দৃষ্টি গেঁথে দিয়ে প্রশ্ন করল, ভালোবাসেন আমাকে? আহাদ হাসলো, একরকম দুষ্টু কোমলতায় আওড়ালো। সন্দেহ আছে কোনো? বলেননি তো কখনো। আহাদ হাসকি স্বরে বলল, ভালোবাসলেই মুখে বলাটা কি জরুরি? এই যে আমার হৃদয় দিয়ে ছুঁয়ে দেখার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা কি কম পড়ে যাচ্ছে? হৃদি চিবুক ঠোঁট উল্টে অভিমানের স্বরে বলল, তবু আমার কি সেই শব্দটা শোনার ইচ্ছে জাগতে পারে না? আহাদ মুহূর্তখানেক নীরব তাকিয়ে রইল সেই অভিমানী মুখটার দিকে। অতঃপর ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। ধীরে ধীরে হৃদির দিকে তাকিয়ে পিছু হেঁটে গিয়ে দাঁড়ালো মাঝ বরাবর। আকাশের দিকে মুখ তুলল। হঠাৎই ধনুকের মতো তার কণ্ঠস্বর ফেটে পড়ল পাহাড়ের বুক চিরে। তার সেই শব্দ পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হয়ে বাতাসের সাথে ফিরে আসলো। হৃদি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহাদের পাগলামো দেখে। শুধু হৃদি নয়, দূরে থাকা 2-4 জন পর্যটক তারাও ঘুরে তাকিয়েছে তাদের দিকে।
হৃদি কিছুটা লজ্জিত আবার কিছুটা আনন্দিত হলো, চোখের কোণ চিকচিক করে উঠল তার। সে ছুটে গিয়ে আছড়ে পড়ল আহাদের বক্ষস্থলে, যেন নিজের লাজ মাখা মুখটা লুকাতে চাইছে। আহাদ তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফিসফিস করে বলল। আর বলতে হবে? হৃদি শুধু না সূচক মাথা নাড়ালো। একটু নীরবতার পর হৃদি আলতো করে সরে গিয়ে বসলো পাহাড়ের ধারে ঝুলন্ত দোলনায়। আহাত পেছন থেকে এসে দোলনাটা ধীরে ধীরে দুলিয়ে দিতে লাগলো। বাতাসে হৃদির গাঢ় নীল রঙের ওড়নার কোণ উঠছে, মেঘের পরতগুলো যেন তাদের ঘিরে নরম চাদরের মতো জড়িয়ে ধরছে। সব মিলিয়ে মুহূর্তটা দুজনের মাঝখানে প্রকৃতি নীরব ভালোবাসার মেঘে ঢাকা এক টুকরো অনন্ত সকাল হয়ে মিলিয়ে গেল। সকাল সকাল মির হাউসের ডাইনিং টেবিলে আজ অনেক দিন পর সবাই একত্রে নাস্তা করতে বসেছে। ব্যস্ততার কারণে যে যার মতো নাস্তা করে বেরিয়ে যেত, কিন্তু আজ আবার সবাই একত্র হয়েছে। তবুও দুই ভাই বোন আহাদ আর আহিয়া অনুপস্থিত। আমজাদ মীর সবার দিকে এক ঝলক দেখে নিয়ে হাতে চায়ের কাপটা মৃদু শব্দ করে টেবিলে রাখলেন। আশফাক মীরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন। আশফাক, তোর গুণধর ভাতিজা কই? আশফাক চায়ের কাপ থেকে চুমুক সরিয়ে হালকা বিরক্তি কণ্ঠে বললেন। আশ্চর্য, আমি কি করে জানবো? কেন জানবি না? তার হাড়ির খবর তো সব তোর জানা, তাহলে এটা জানিস না কেন? না ভাইজান, সব জানাই না। তোমার ছেলে যতটুকু জানানোর প্রয়োজন ততটুকুই জানাই, বাকিটা তো আমি লুকিয়ে খোঁজ খবর রাখি। তাহলে এখন রাখছো না কেন? এখন তো তার সঙ্গী আছে, আমি অযথা আর খাটতে যাব কেন? আমজাদ মীর ভাইয়ের কথায় বিরক্ত হয়ে কপাল কুঁচকে নিল। এমন সময় হালিমা বেগম রান্নাঘর হতে ব্যস্ত পায়ে আদিবার টিফিন বক্স নিয়ে হাজির হলো। আফরোজা শেখ মুখ তুলে তাকে জিজ্ঞাসা করলেন। হালিমা, আহাদ কোথায়? হালিমা বেগম টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে আদিবার ব্যাগে রাখতে রাখতে বললেন। আহাত কোথায় সেটা তো জানি না আপা, তবে ও বাড়ি থেকে সকাল সকাল ইদি তার মা ফোন করেছিল। আফরোজা শেখ খানিকটা ভ্রু উঁচিয়ে বললেন। রিদিতার মা ফোন করেছিল কেন? রিদিতা নাকি বাসায় নেই, গতকাল মধ্যরাতে নাকি তানবীর ওকে বাসা থেকে বের হতে দেখেছে, এরপর থেকে মেয়েটা উধাও। আশফাক মীর আচমকা শব্দ করে হেসে উঠলেন, যেটা ছিল বিদ্রুপ মেশানো হাসি। হালিমা বেগম কিঞ্চিত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন। এভাবে হাসছো কেন? আশফাক মীর হালকা ভঙ্গি করে বললেন। আহা, বোঝা হয়ে গেছে আমার। আফরোজা শেখ কিছুটা কপাল গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার দিকে। বোঝা হয়ে গেছে মানে কি বুঝেছো? আশফাক কিছু বলার আগেই আমজাদ মীর নিজের চায়ের কাপটা ঠেলে দিলেন সামনে, গলায় একরকম কঠোর সুর। কি বুঝবে আর? যেহেতু দুজনই উধাও, এর মানেটাও তো পরিষ্কার। তোমার আদরের ছেলে তোমার আদরের বউকে নিয়ে পালিয়েছে। আফরোজা শেখের দৃষ্টি স্থির হয়ে রইল স্বামীর দিকে। বিচক্ষণ আফরোজা শেখ বুঝতে পারলেন এসব তার পাগল ছেলেরই কাণ্ড। কাউকে না জানিয়ে সোজা বউনি উধাও হয়ে গেছে, কিন্তু এমনটা করার কি আছে সেটা বুঝলেন না। একটু নীরবতার পর আহিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল। এতক্ষণ আদনান চুপচাপ থাকলো, এবার নড়ে চড়ে উঠল, পেশি টান টান হয়ে গেল, সিট দ্বারা সোজা করে বসলো, আর চোখে তাকালো আহিয়ার ভঙ্গুর মুখের দিকে। আহিয়া তার দৃষ্টি এড়িয়ে গেল। এক নিঃশব্দ অনীহা নিয়ে ব্যাগটা কাঁধে তুলে সোজা মূল দরজার দিকে হাঁটলো। তখনই আমজাদ মীরের কড়া কণ্ঠস্বর ভেসে এলো। কোথায় যাচ্ছ? আহিয়ার পা থেমে যায়, ঘুরে বাবার দিকে তাকিয়ে নিচু গলায় বলল। ভার্সিটি। নাস্তা করে নাও। এখন ইচ্ছে করছে না বাবা, বাইরে থেকে খেয়ে নিব পরে। নাস্তা করে যাও। এমন সময় আফরোজা শেখ বললেন। আজকে তোমার ড্রাইভার আসবে না, ছুটি নিয়েছে, তুমি বরং আদনানের সাথে যাও। আহিয়াকে কিছু বলতে না দিয়ে আদনানের দিকে তাকিয়ে আদেশের স্বরে বললেন। আদনান, তুমি তো এখনই বের হবে, যাওয়ার পথে আহিয়াকে ভার্সিটি নামিয়ে দিও। আদনান গভীরভাবে আহিয়ার দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো সংযত গলায় বলল। ঠিক আছে ছোট আম্মা। এই বলে আদনান চেয়ার থেকে উঠে দাঁড়ালো, পকেট থেকে গাড়ির চাবি বের করে সোজা বাহিরে চলে গেল। আহিয়া কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে তার এক বিন্দু পরিমাণও ইচ্ছে নেই আদনানের সামনে যাওয়ার, তবুও বাধ্য হয়ে ধীরে ধীরে তার পিছু গেল। আদনান গাড়িতে এসে আগে থেকেই বসে রইল। আজকে আর আগের মতো দরজা খুলে দাঁড়ালো না। আহিয়ার বুকটা কেমন ভারী হয়ে গেল, হাহাকার করে উঠল ভিতরটা। নিজেকে কোনো রকম সামলে দরজা খুলে পেছনের সিটে বসলো। অন্যবারের মতো আদনান এবার আর বলল না। আমি কি তোর ড্রাইভার? আহিয়া সামনে এসে এতেও বস। নিরাশ হলো কিছুটা।
নীরবতা ভারী হয়ে ঝুলে রইল গাড়ির ভিতর। লুকিং গ্লাসে আদনানের চোখ আটকে রইল আহিয়ার নিস্তব্ধ মুখখানার দিকে। তার দৃষ্টি স্থির শূন্যে তাকিয়ে আছে। গতকাল রাতের ঘটনা মনে পড়তে আবারও চোখ জোড়া ছলছল করে উঠল। লুকিয়ে মুছে নিল চোখের কোণে চিকচিক করা অশ্রুবিন্দু। আদনান সবই দেখেছে, তবুও কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভারসাম্য তার ছিল না। লুকিং গ্লাসটা হাত দিয়ে আহিয়ার মুখের দিক থেকে সরিয়ে নেয়। অতঃপর গাড়ি স্টার্ট করে সোজা বাড়ির গেট পেরিয়ে যায়। গাড়ি যখন ভার্সিটির গেটে থামলো, আহিয়া তখন অতঃপর গাড়ি স্টার্ট করে সোজা বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যায়। গাড়ি যখন ভার্সিটির গেটে থামলো, আহিয়া তখন স্তব্ধ হয়ে বসে আছে। পুরো পথে একে অপরের সাথে একটা শব্দও বলেনি। আদনান আবার লুকিং গ্লাস বাঁকিয়ে তার দিকে করলো। নীরবতা ভেঙে আয়নার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল। চলে এসেছে, এবার যেতে পারিস। আহিয়ার যেন ধ্যান ভাঙলো, আর দেরি না করে গাড়ি থেকে নামতে উদ্যত হয়। তবে কিছু একটা ভেবে থেমে গিয়ে আদনানের পিঠের দিকে তাকিয়ে বলে উঠল। থ্যাংক ইউ। আর সরি, আমার জন্য আপনাকে কষ্ট করে আবার এদিকটায় আসতে হলো। আম্মু বলেছিল বলে আসলাম, তা না হলে ট্যাক্সি কিংবা রিক্সা নিয়ে আমি একাই আসতে পারতাম। আহিয়ার প্রত্যেকটা কথা আদনানের গায়ে কাটার মতো বিঁধল। মনে হলো আহিয়ার কাছে সে খুব অচেনা কোনো ব্যক্তি, যাকে লিফট দিয়েছে বলে এখন তার শুকরিয়া আদায় করছে। আদনান কিছু বলার আগে আহিয়া গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। দ্রুত পায়ে হেঁটে ছাত্রছাত্রীদের সাথে মিলিয়ে যায়। আদনান সেদিকে তাকিয়ে তাকিয়ে পেছনের সিটে মাথা হেলিয়ে দেয়, বিড়বিড় করে আওড়ায়। তোকে ছোঁয়া অসম্ভব আহি, কিন্তু ভীষণভাবে অনুভব করাটা তো অসম্ভব কিছু নয়। আমি না হয় তোকে আর তোর অভিমানগুলোকে হৃদয় দিয়ে অনুভব করে যাব। তার ভিতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অতঃপর কিছুক্ষণের মধ্যে সে ভার্সিটির সামনে থেকে বেরিয়ে ব্যস্ত শহরের সাথে মিলিয়ে যায়। সন্ধ্যা তখন আনুমানিক 6টা। নীলাচল পাহাড়ের বুক বেয়ে সূর্যের শেষ আলো নামছে ধীরে ধীরে। মেঘের ভেতর আলো ছায়ার খেলায় চারিদিক যেন এক রহস্যে মগ্ন। পাহাড়ের বাতাসে শীতলতা আছে, তবুও সেই হালকা ঠান্ডা যেন কেমন এক কোমল উষ্ণতা ছুঁয়ে দিচ্ছে দুজনকে। দিন শেষে তারা পৌঁছালো পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলগিরি রিসোর্টে। সেখানে তুহিন আগে থেকে আহাদের কথা মতো মেঘদূত নামের কটেজটি তাদের নামে বুকিং করে রেখেছিল। কাঠের তৈরি আর উষ্ণ নান্দনিক ইন্টেরিয়ারের মেঘদূত নামের কটেজটি নীলগিরির সবচেয়ে রোমান্টিক কটেজ। এখান থেকে পাহাড়ের সারি আর মেঘের স্রোত স্বর্গের মতো দেখা যায়। আহাদ আর হৃদি সারাদিনে বান্দরবনে আরও বেশ কয়েকটা জায়গায় ঘুরেছে। নীলাচল থেকে সূর্য উদয়ের মুহূর্ত উপভোগ করার পর তারা গেল শৈলপ্রপাত। সেখানে শীতল ঝর্ণায় কিছু সময় কাটানোর পর যায় চিম্বুক পাহাড়ে। এরপর দুপুরে লাঞ্চ সেরে তারা আসে নীলগিরি। সেখানে একসাথে সূর্যাস্ত দেখা শেষ করে। অতঃপর যখন নীলগিরি রিসোর্টে আসে, তখন সেখানকার দুজন স্টাফ এবং ম্যানেজার তাদের মেঘদূত কটেজে নিয়ে আসে। একজন স্টাফ এগিয়ে এসে আগে দরজা খুলে দিল, আর দরজা খুলতে চোখে পড়ে কটেজের ভিতরে রোমাঞ্চকর দৃশ্য। মোমবাতির মৃদু হলদে আলোয় ঘরটা ঝলমল করছে। শুভ্র বিছানা জুড়ে ছড়ানো গোলাপের পাপড়ি, মেঝেতেও ছড়ানো লাল পাপড়ি রেখা যেন পথ দেখাচ্ছে শয্যা পর্যন্ত। সাদা পর্দার পাশে ঝুলছে ছোট ছোট বল আকারের বাল্ব। বারান্দার দিকে তাকালে মনে হয় যেন তারা মাখা কোনো রাতকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। হৃদি এক পা ভেতরে দিয়ে থমকে গেল, মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। বুকের ভেতরটা কেন জানি অজানা অস্বস্তিতে ভরে গেল। তার মনে পড়ল তাদের বিয়ের রাতেও এমনই ছিল, বরং এই ঘরটা যেন তার চেয়েও বেশি আলোকিত, বেশি অন্তরঙ্গ। এটা দেখে হৃদি একটা শুকনো ঢোক গিলে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিল। আহাদার চোখে তাকালো তার কাঁধ ঘেঁষে থাকা প্রেয়সীর দিকে। তাকে লজ্জায় গুটিয়ে যেতে দেখে ওষ্ঠজোড়া চেপে মুখ লুকিয়ে হেসে ফেলল। ম্যানেজার অতি নমনীয় কণ্ঠে বলল, স্যার, মিস্টার তুহিন আমাদেরকে জানিয়েছে আপনারা নবদম্পতি আপনাদের কটেজটা যেন সুন্দর করে সাজিয়ে রাখি। তার কথা মতো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। হাত ঠোঁট বাঁকিয়ে বলল, গুড। আপনার পছন্দ হয়েছে স্যার? আহাদ বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চোখ টিপে বলল, পারফেক্ট। ম্যানেজার তার ইঙ্গিত বুঝতে পেরে হালকা হাসলো, মাথা নত করে সম্মানের সহিত বলল, ঠিক আছে স্যার, কোনো দরকার পড়লে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আছি। হ্যাভ এ গ্রেট ডে স্যার ম্যাম। আহাদ চোখের ইঙ্গিতে সম্মতি দিল। চাবির রিং আহাদের হাতে দিয়ে সবাই সেখান থেকে চলে যায়। আহাদ দরজাটা আরেকটু মেলে ভেতরে প্রবেশ করে একটু ভঙ্গিমা করে চিবুকে আঙ্গুল বুলাতে বুলাতে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো রুমের সাজসজ্জা। হঠাৎ খেয়াল করলো হৃদি ভিতরে আসছে না। সে ঘাড় মুড়িয়ে তাকায় পিছনে। হৃদি গালের ভিতরেটা কামড়ে ধরে দাঁড়িয়ে আছে। আহাদ নির্লিপ্ত স্বরে বলে উঠল, এই যে রিদিরানি, আপনাকে কি ভিতরে আসার জন্য আলাদা করে আমন্ত্রণ করতে হবে?
আহাদের কথায় হৃদি চোখ পিটপিট করে তাকায় তার দিকে, তবে একটু চুল পরিমাণও নড়ল না। আহাদ তার ভিতরে দ্বিধা বুঝতে পারল। এগিয়ে এসে তার হাত ধরে ভিতরে আনতে চাইলে হৃদি এক পা পিছিয়ে গেল। আহাদ এবার বিরক্ত হলো। কি সমস্যা? ভিতরে আসো। হৃদি মাথা না সূচক নাড়ালো। আহাদ এবার আরো ক্ষেপে গেল, বিরক্তি গলায় বলল, হৃদি, আমি ক্লান্ত, প্লিজ কোনো ঝামেলা করো না, ভিতরে আসো। হৃদি এবার আহাদের দিকে সরাসরি তাকালো। আসলেই অনেকটা ক্লান্ত লাগছে তাকে। গত রাত থেকেই তো কোনো বিশ্রাম পায়নি, সে নিজেও ক্লান্ত। তাই আহাদের কথায় ছোট ছোট পা ফেলে ভিতরে আসে। পেছন থেকে আহাদ ধপ করে দরজাটা বন্ধ করে দেয়। সেই শব্দে কিঞ্চিত কেঁপে ওঠে হৃদি। আহাদ কর্নারের ব্রাউন সোফায় ভারী শরীরটা এলিয়ে দেয়। হৃদির দিকে তাকে নরম স্বরে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, এরপর আমি যাব। হৃদি আমতা আমতা করে বলল, আমি তো কোনো জামা কাপড় নিয়ে আসিনি, কি করে? আহাদের চাহনি দেখে তার কথা বন্ধ হয়ে গেল। আহাদ হৃদির দিকে তাকিয়ে উঠে যায় অন্য কর্নারে থাকা পিত্তি কালারের লাগেজের দিকে। লাগেজের জিপার খুলে সেখান থেকে একটা লাল রঙের চুড়িদার আর তোয়ালে এনে হৃদির হাত দিয়ে পড়ল। আহাদ রাজা কাঁচা কাজ করে না, সব প্ল্যানিং করেই করে। হৃদি কিছুটা অবাক হলো। এসবের ব্যবস্থা কখন করলো এই লোকটা? আহাদের আঙ্গুল স্পর্শ করতে ভেতরটা কেমন কেঁপে উঠল। কোনো কথা না বলে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। আহাদ হালকা হেসে মাথা নেড়ে আবারও সোফায় বসলো। পরবর্তীতে চোখ বন্ধ করে নেয় কিছুক্ষণের জন্য। বাইরে হাওয়া বইছে, কটেজের ছোট বাতিগুলো দুলছে। ততক্ষণে হৃদি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে চোখ খুলে সেদিকে তাকায় আহাদ। হৃদির সেই ভেজা স্নিগ্ধ মুখ দেখে ভেতরটা কেমন করে উঠল তার। মাথা ঝাঁকে আবারও তাকাতে চোখ পড়ল কোমর অবধি চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। সামান্য কপাল গুছিয়ে এলো তার। হুড়মুড়িয়ে উঠে লাগেজ থেকে হেয়ার ড্রায়ার বের করে হৃদিকে টেনে নিল নিজের কাছে। তার চুলগুলোকে ধীরে ধীরে ড্রায়ারের সাহায্যে শুকিয়ে দিতে লাগলো। হৃদি চোখ কপালে তুলে শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। আহাদের চোখে রাগ নেই, আছে যত্ন, অধিকার, ভালোবাসা, নিঃশব্দ ভাষা। আহাদ কণ্ঠ খাদে নামিয়ে বলল, এখানকার আবহাওয়া এমনিতেই ঠান্ডা, তার উপরে যদি চুল এমন ভিজে থাকে তাহলে ঠান্ডা লেগে যাবে। একটু কেয়ারফুল হতে পারো না? আমার কিছু হবে না, অভ্যেস আছে। আচ্ছা। হুম। আহাদ চোয়াল শক্ত করে হৃদির হাতে ড্রায়ারটা ধরে আহাত চোয়াল শক্ত করে হৃদির হাতে ড্রায়ারটা ধরিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। হৃদি আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। বুঝতে পারল না হঠাৎ করে তার আবার হলোটা কি। সে তো ভুল কিছু বলেনি, তাহলে এমন রাগের কারণটা কি? প্রায় আধা ঘন্টার বেশি হবে আহাদ এখনো বের হচ্ছে না ওয়াশরুম থেকে। হৃদি জানতো না পুরুষ মানুষের শাওয়ার নিতে এত সময় লাগে। অনেকক্ষণ অপেক্ষার পর অধৈর্য হয়ে সে কটেজের বারান্দার দিকে যায়। একটা দোলনা আছে বারান্দায়। হৃদি সেখানে গিয়ে বসতে দোলনাটা মৃদু দুলতে লাগলো। সেখান থেকে রাতের পাহাড়গুলোকে দেখে মনে হলো সব ঘুমের রাজ্যে তলিয়ে গেছে। ফুরফুরে সুন্দর বাতাস এসে হৃদির শরীরটা শীতল করে দিল। কানে আসে পাতার মৃদু শব্দ, দূরের পাহাড়ি ঝিঝি পোকার ডাক। সে চোখ বন্ধ করে বাতাসটা গভীরভাবে অনুভব করলো, যেন পাহাড়ের হৃদয়ের স্পন্দন শুনছে। আকাশে চাঁদ আছে ঠিকই, কিন্তু মেঘে ঢাকা পড়েছে। ঝাপসা আলোতে সবকিছু যেন স্বপ্নের মতো লাগে। সে দাঁড়িয়ে হাত বাড়ালো, যেন মেঘটাকে ছুঁয়ে দেখতে চায়। তার হাত আঙ্গুলের ডগায় বাতাসে শিরশিরে স্পর্শ। ঠিক তখনই তার পিছনে ভেসে এলো গভীর ভারী এক শ্বাসের শব্দ। সে বুঝতে পারল আহাদের উপস্থিতি। হৃদির বুকের ভিতরটা কেঁপে উঠল। পেছনে ফিরতে তাকাতে চাইলো, কিন্তু পারল না। পর মুহূর্তে আহাদের হাত ধীরে ধীরে এগিয়ে এলো, তার কোমরটা জড়িয়ে ধরল। হৃদির পিঠ গিয়ে ঠেকলো আহাদের বুকের সঙ্গে। হৃদির শরীর কেমন শিরশির করে উঠল তার ছোঁয়ায়। হৃদির ঘাড়ে থুতনি ঠেকিয়ে হাসকি স্বরে বলল, হৃদি। হৃদির ঠোঁট শুকিয়ে গেল, কাপা গলায় উত্তর দিল, হুম। আহাদ হৃদির পিঠে নাক ঘষে গন্ধ নিল, অতঃপর বলল, আমার ঠান্ডা লাগছে, ভেতরে চলো। হৃদি আরো কেঁপে উঠল, বলল, আহাদ আপনার ঠান্ডা লাগলে আপনি যান, চা খান, কফি খান, আমায় কেন ডাকছেন? নেশালো গলায় বলল, এই ঠান্ডা চা কিংবা কফিতে যাবে না, তাহলে? উষ্ণতা প্রয়োজন। চলো ভেতরে যাই। এই বলে হৃদির হাত ধরে টানলো, কিন্তু হৃদি আতকে উঠে বলল, না না। আহাদ ভরকে গিয়ে জিজ্ঞাসা করে। কি হয়েছে? হৃদি মাথা নত করে মিনমিন করে বলে, আসলে আমার খুব ক্ষুধা লাগছে। মুহূর্তে আহাদ মেজাজ খারাপ হয়ে গেল। একরাশ বিরক্তি নিয়ে দাঁত কপাটি দিয়ে বলল, এমন একটা মুহূর্তে তোমার খিদে পেয়েছে? হৃদি চিবুক নামিয়ে উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। আহাদের রাগে তার বাদামি চোখ জোড়া লাল হয়ে গেল। ফুঁসে উঠে কর্কশ গলায় বলল, একটা থাপ্পড় খেলে অটোমেটিক্যালি খিদে চলে যাবে তোর, পশ্চাৎ পেরি। আহাদের গর্জনে হৃদি আরো ভরকে গেল। বারান্দার কাঠের একটা অংশ আঁকড়ে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসে তার চুলগুলো উঠছে। আহাদ এগিয়ে এলো আরো কাছে, তার কণ্ঠ যেন বজ্রের মতো গর্জে উঠল,
চলো ভেতরে চলো। হৃদি স্থির, নড়ল না এক চুলো। একইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আহাদের ক্রোধ এবার চরমের ঊর্ধ্বে পৌঁছে গেল। কটমট করে তাকিয়ে বলল, তোর কাছে দুটো অপশন জানো, হয় ভেতরে যাবি, না হয় এখান থেকে নিচে ঝাঁপ দিবি। বল কোনটা? হৃদির শরীর কেঁপে উঠল। তারা এখন পাহাড়ের চূড়ায় আছে, আর এখান থেকে পড়লে তো তার অস্তিত্ব থাকবে না। ভয়ে ভয়ে তাকালো নিচের দিকে। তাকাতেই মনে হলো তার নিচে শুধু ভয়ঙ্কর অন্ধকার। সেই অন্ধকার যেন তাকিয়ে আছে তাকে গিলে ফেলার অপেক্ষায়। আহাদ এগিয়ে এসে হৃদির ঘাট ধরে সামান্য ঝুঁকিয়ে বলল, দিব দিব, ফেলে দিব? না না না, যাব তো, আপনার সাথে ভেতরে যাব। হৃদি আহাদের শার্টের বুকের অংশ খামচে ধরে রেখেছে। বুক দ্রুত উঠানামা করছে আতঙ্কে। তবে এই আতঙ্ক নিচে ফেলে দিবে বলেছে সেজন্যে নাকি অজানা অসহ্য সূচনার জন্যে? বুঝতে পারল না। আহাদ এবার তাকে হ্যাচকা টান দিয়ে নিজের বক্ষস্থলে এনে ফেলল। তাদের হৃৎপিণ্ডের ধুকপুকানি সমান তালে বাজতে লাগলো। তখনই এক ঝাপটা বাতাস এসে সবকিছু এলোমেলো করে দিল। আচমকা হৃদিকে কোলে তুলে নিল সে। তার কপালে মৃদু ঠোঁটের ছোঁয়া রাখলো, কপালে কপাল ঠেকিয়ে রাখলো কয়েক মুহূর্ত। দুজনার নিঃশ্বাসই ভারী। আহাদ আর একটু বেসামাল হতে হৃদি মিইয়ে গেল। মুখ গুজে রাখলো আহাদের বুকে। কান পেতে খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো সেই তীব্র ধুকপুকানির শব্দ। সেখানে এই কেবল ভালোবাসা, ভয় আর আকাঙ্ক্ষার এক অদ্ভুত মিশ্র সুর। আহাদ তাকে নিয়ে ধীরে ধীরে ভিতরে এসে পর্দা টেনে দিল, যেন নিজেদের এই একান্ত মুহূর্ত আড়াল করে দিয়েছে প্রকৃতি থেকে। বাইরে এখন শুধুই বাতাসের শো শো শব্দ। পাহাড়, মেঘ আর চাঁদ সব মিলে তাদের দুজনকে ঢেকে রাখলো নিজেদের নরম নিঃশব্দ আলিঙ্গনে। একটা নতুন সকালের সূচনা। সূর্যের নরম আলোয় ভরে আছে কটেজের প্রতিটি কোণ। হৃদিতা সবে সাবান নিয়ে বেরিয়ে আসে। পা দিয়ে নেতিয়ে যাওয়া গোলাপের পাপড়ি সরিয়ে দাঁড়ালো আয়নার সামনে। কোমর ছোঁয়া চুলের ডগা থেকে টপটপ করে পানি ঝরছে। কাল রাতের মতো আহাদ রেগে যেতে পারে ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালের সাহায্যে চুল মুছতে লাগলো। কালো আর সোনালি মিশ্রণের গাউনটা তার ফর্সা ত্বকে চকচক করে ফুটে উঠেছে। চুলে হাত চালিয়ে আয়নার ভেতর ঘুমন্ত আহাদের মুখের দিকে তাকালো। তার ঘুমটা ভারী নয়। মৃদু বাতাসে তার চুল কপালের উপর এসে পড়েছে। নিঃশ্বাসের সঙ্গে বুক উঠছে নামছে শান্ত ছন্দে। সব মিলিয়ে তাকে বেশ আকর্ষণীয় লাগছে। সেই দৃশ্য দেখে হৃদিতার মন কেমন দুর্বল হয়ে যায়। এই তো কিছুদিন আগেও আহাদ রাজাকে পাওয়া তার কাছে ছিল স্বপ্নের মতো, অথচ আজ হঠাৎ আহাদ নড়ে চড়ে উঠতে সে চমকে যায়। হাতে থাকা তোয়ালেটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। গত রাতের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। কটেজের ভিতর টিমটিম করে জ্বলছিল হলদে ক্যান্ডেল। তখন এক ঝটকা বাতাস এসে সাদা পর্দা উড়িয়ে দিল। সেই বাতাসের সাথে গোলাপ আর ক্যান্ডেলের অমায়িক গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো ঘরে। হৃদি তখনও আহাদের বুকে মাথা গুজে রেখেছে। আহাদের অবাধ্য হাত বিচরণ করতে লাগলো তার প্রেয়সীর পিঠ জুড়ে। সেই স্পর্শে থেকে থেকে সহসা কেঁপে উঠছে তার প্রেয়সী। আহাদকে সেই কাঁপুনি বেশ আনন্দিত করলো। সে এবার নিচু হয়ে হৃদির নাকে নাক ঘষল। আহাদের তপ্ত নিঃশ্বাস অনুভব করতে হৃদি তার ঘাড়ে শার্টের অংশ খামচে ধরল। হৃদি রেশমের মতো চুলগুলো আলতো হাতে সরিয়ে তার গলার কাছে মুখ এনে মাতাল স্বরে বিড়বিড় করলো, কেন মুগ্ধ করো আমাকে? কেন চুম্বকের মতো আকৃষ্ট করো আমায়? কেন পাগল করে দাও বারংবার? নিজেকে সামলানো দুষ্কর হয়ে যায় প্রতিবার। হৃদিতা কিছুই বলতে পারল না। শুধু তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আহাদের মুখ ধীরে ধীরে এসে থামলো তার কানের পাশে। মৃদু শব্দে কানের লতিতে একটা নরম চুমু খেলো, আর তাতেই হৃদিতা বিদ্যুতের মতো ঝটকা খেয়ে দূরে সরে গেল। আজ সেই ঝটকা সামলাতে না পেরে ধপ করে বিছানা থেকে পড়ে গেল মেঝেতে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। না, ব্যথা পেয়েছে সেজন্যে নয়, বরং হৃদির আচরণে তার শরীরের ক্রোধ ঝলকে উঠল। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, এই আল্লাহর বান্দে, এই সমস্যা কি তোমার? হৃদি বিছানার ওপাশে দাঁড়িয়ে আঙ্গুলে ওড়নার কোণ পেঁচাতে লাগলো। আহাদ উঠে নিজের গায়ে লেগে থাকা গোলাপের পাপড়ি ঝাড়তে ঝাড়তে এগিয়ে এলো তার দিকে। তাতে সে দু কদম পিছিয়ে গেল। আহাদ কটমট করে উঠল, স্টপ হৃদি, আর এক পাও নড়বে না। ওখানেই দাঁড়িয়ে থাকো চুপচাপ। কিন্তু কে শোনে কার কথা। আহাদ আবার এগিয়ে যেতে হৃদি দৌড়ে বিছানার অন্য প্রান্তে চলে গেল। আহাদের এবার রাগ যেন মাথায় উঠে গেল। কপালে নীলচে শিরা বিদ্যমান। চোয়াল শক্ত করে দু আঙ্গুল নাড়িয়ে ডাকলো, দিদি কাম হিয়ার। না। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি দিদি, আসো বলছি। আমার মাথা কিন্তু হেব্বি গরম হয়ে আছে জানো। একবার যদি তোকে ধরতে পারি তাহলে কিন্তু থাপড়িয়ে তোর চেহারা নকশা পাল্টাই দিব। একটু থেমে ফের ডাকলো, এদিকে এসো। মাথা নাড়ালো হৃদিতা। না, আপনি মারবেন?
আহাদ এক পা এগোতে হৃদি ছুট লাগায় বারান্দার দিকে, তবে তার আগে আহাদ বিছানার উপর দিয়ে এক লাফে গিয়ে পিছন থেকে ধরে ফেলল। হৃদি তা মোচড় দিয়ে সে বাঁধন থেকে মুক্তি পেতে চাইল, কিন্তু আহাদের সে দৃঢ় বন্ধন থেকে মুক্তি পেতে ব্যর্থ হলো। একরাশ বিরক্তি নিয়ে আহাদ ঝাঁঝিয়ে উঠল। তুমি বোধহয় ভুলে গেছো আহাদ রাজা দুবার অপশন নেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। ইদানিং কিছু বলছি না বলে লাই পেয়ে পেয়ে একদম মাথায় উঠে গেছো না? তোমার কি মনে হয় ছেড়ে দেবো তোমাকে? একদম বুকের সাথে পিষে মেরে ফেলবো। ছাড়ুন না। যদি ছাড়ারই হতো তাহলে টাকা পয়সা খরচ করে এত দূরে নিয়ে এলাম কেন? হ্যাঁ, এখন ছেড়ে দিলে আমার কত টাকা লোকসান হবে আইডিয়া আছে তোমার? হৃদি একরকম চমকে নিজেকে ঘুরিয়ে তাকায় আহাদের দিকে, বিস্ময় সুরে জিজ্ঞাসা করলো। আপনি এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? নির্লিপ্তভাবে উত্তর দিল আহাদ। অফকোর্স। অভিমানে ঠোঁট ফুলিয়ে নিল হৃদি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। আমি বলেছি আমাকে বিশ্বাস করতে, তুমি নিজ ইচ্ছায় আমার উপরে ভরসা করে পালিয়ে এসেছো। হৃদি আহাদের বুকে কয়েকটা ঘুষি বসিয়ে দিয়ে বলল, আপনি খুব খারাপ। বেশি খারাপ? আহাদের শার্টের বুকের খোলা অংশে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে মৃদু মাথা দুলিয়ে ছোট করে বলল। মুহূর্তেই মুখের রং বদলে যায় তার। এক হাতে হৃদির হাত দুটো নিজের বুকে চেপে ধরে অন্য হাতে তার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল ভীষণ আঁচলে সে। কণ্ঠ খাদে নামিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, যখন খারাপের অপবাদ দিয়ে দিয়েছো তাহলে চলো খারাপ কাজটা করেই ফেলি। মানে ডট ডট ডট। সেটা আবার কি? কণ্ঠ কেঁপে উঠল হৃদি তার। আহাদের দিকে তাকাতে সে ঠোঁট বাঁকিয়ে হেসে এক চোখ টিপ দিল। সে ইঙ্গিতের মানে হৃদির বুঝতে আর বাকি রইল না আজ আর কোনো অজুহাতে যে কাজ হবে না, এটাও বেশ ভালো করে বুঝলো। বরং হঠাৎই হৃদি এক বিস্ময়কর কাণ্ড করে বসলো। আহাদের গলার কণ্ঠ মনিটার ঢোক গেলার সাথে সাথে অদ্ভুতভাবে নড়তে দেখে লোভ সামলাতে পারল না। এর আগেও যতবার তার এই কণ্ঠমণির দিকে নজর পড়েছে ততবারই অবাধ্য অনুভূতি জেগেছে। সে এবার দুপায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে টুপ করে একটা চুমু খেয়ে বসলো সেখানে। আহাদ এক সেকেন্ডে আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। অতঃপর ব্যাপারটা যখন বুঝতে পারল তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি খেলে গেল। নিজের প্রেয়সীকে আরও আসলে সে মিশিয়ে নিল নিজের সাথে। হৃদির নাকের ডগায় তার চওড়া ঠোঁট চুয়ে গেল। সেখান থেকে আয়ত্তে নিয়ে নিল প্রেয়সীর তিত্তির করে কাঁপতে থাকা চিকন সরু ওষ্ঠজোড়া। দুজনারই শুধু ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অতঃপর ধীরে ধীরে পিছিয়ে এসে ধপ করে বিছানায় পড়ল দুজন। সাদা চাদরে মুড়িয়ে নিল নিজেদের। বাতাসে পর্দা সরতে মেঘে ঢাকা ধূসর চাঁদের আলো এসে পড়ল তাদের নরম আলিঙ্গনে। এই মুহূর্তে গতরাতের বেসামাল ছন্ন ছাড়া আহাদের কথা মনে পড়তে হৃদি তার বুকের ভেতর আলোড়ন সৃষ্টি হলো। গাল দুটো টকটকে লাল চেরির মতো হয়ে আছে। তখনই অনুভব করলো ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাস। আয়নায় স্পষ্ট আহাদ ঠিক তার পেছনে দাঁড়িয়ে, অর্ধ ঘুমন্ত চোখ, মুখে একরাশ দুষ্টু হাসি। তার নরম গালে নিজের খসখসে দাঁড়িয়ে ঘর্ষণ করে ঘুমন্ত গলায় জিজ্ঞাসা করলো, কি ভাবছো? কিছু না। কিছু না? তাহলে এইভাবে ব্লাশ করছো যে? আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দ্রুত গালে হাত রেখে ঢেকে নিল হৃদি। কই? আহাদ এবার তার কাঁধে হাত রেখে ঘুরিয়ে নেয় নিচের দিকে। হৃদি চোখ নামিয়ে নেয়। নিজের অজান্তে আহাদের বুকে গিয়ে পড়ে। আহাদও হাত বাড়িয়ে তাকে জড়িয়ে নেয়। কিছু সময় কাটলো সে মৃদু আলিঙ্গনে। কিছুক্ষণ পর হৃদি ধীরে ধীরে মাথা তুলে তাকায় আহাদের মুখে। তার সেই গাঢ় বাদামি চোখ জোড়া ঘন পাপড়িতে ঢাকা, আর সেই চোখের গভীরে মিশে আছে একরাশ অদ্ভুত উষ্ণতা। হৃদির কণ্ঠ কেঁপে ওঠে। আপনি জানেন, আমার জীবনের প্রথম পুরুষ আপনি। আমার প্রথম অনুভূতিগুলো আপনাকে ঘিরেই জন্ম নিয়েছে। আহাদের মুখের ভাব এক মুহূর্তে বদলে যায়। দু ভ্রুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। এভাবে বলছো যেন আমার জীবনে আরো রমণের আগমন ঘটেছে, আরো 2-4টা বিয়ে করেছি আমি। সেটা কখন বললাম? এই যে এখনই তো বললে। আমি কি তা বলেছি? বলেছো, যেটা বলেছো সেটা মানে এটাই দাঁড়ায়। হৃদি একটু সরে কপাল গুছিয়ে বলল, আপনি সব কিছু এমন প্যাচান কেন? নর্মালভাবে নিতে পারেন না? না। কেন? কারণ আমি নর্মাল না। তাহলে কি অ্যাবনর্মাল? আহাদ চোয়াল শক্ত করে কটমট করে তাকালো তার দিকে। এতে হৃদি মিইয়ে গেল। নিজের জামার বুকের কাছে চুমকি করতে করতে মিনমিন করে পড়ল, আপনিই তো বললেন আপনি নর্মাল না। আহাদ দাঁত কপাটি দিয়ে বলল, আমি বলেছি নর্মাল না, মানে এক্সট্রা অর্ডিনারি। আমি কি বলেছি আমি অ্যাবনর্মাল? সরি, ভুল করে বলে ফেলেছি। কানে ধরো। হৃদি চমকে তাকায় আহাদের দিকে। আহাদ সহজ ভঙ্গিতে আবারও বলল, না, হ্যাঁ
ভুল যখন করেছো তখন কান ধরো, কান ধরে 20 বার উঠবস করো। হৃদি ঠোঁট ফুলিয়ে পিটপিট করে তাকালো আহাদের দিকে। আহাদ এগিয়ে এসে নিচু গলায় বলল, এই, একদম এভাবে তাকাবে না আমার দিকে। আমার হাওয়াই মিঠের মতো মন যদি গলে যায় এর দায় কে দিবে? তোমার বাপ। তাছাড়া আমার মন গলে গেলে বিপদ কিন্তু তোমারই। সামলাতে পারবে না সেই ধকল। আমার মন নরম বলে আগে ভাগে ওয়ার্ন করছি। আপনি খুব খারাপ। এক হ্যাচকা টান দিয়ে হৃদিকে নিজের বুকস্থলে ফেলে মৃদু স্বরে বলল। বেশি খারাপ? হৃদির মুহূর্তে গত রাতে স্মৃতি মনে পড়তে মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে, না না, আপনি ভালো, আপনি অনেক ভালো। হালকা হাসলো আহাদ, বলল, বেশি ভালো? হ্যাঁ। উপনীত মাথা দুলিয়ে বলল হৃদিতা। আহাদ একটু ঝুঁকে তার নাকের ডগায় একটা টোকা দিয়ে হাসকি স্বরে বলল, এত ভালো আমার পোষায় না জানো। আমি গত রাতের মতো আবার খারাপ হতে চাই। হৃদি কোত করে একটা শুকনো ঢোক গেল। মনে মনে ভাবলো, এ তো মহা বিপদ। খারাপ বললেও বিপদ, ভালো বললেও বিপদ। তার একেবারে তার সাড়ে সর্বনাশ করে ছাড়লো এই আহাদ রাজা। সূর্যের উজ্জ্বল রশ্মি থাকা সত্ত্বেও নীলার রুমটা ঘন অন্ধকারে ঢেকে আছে। পর্দার মোটা কাপড় ভেদ করে সূর্যের তীব্র আলো ভিতরে ঢুকতে আজও ব্যর্থ হলো। এক কর্নারে মেঝেতে হাঁটু জড়িয়ে বসে আছে নীলা। চোখের নিচে ক্লান্তির ছাপ, চুল এলোমেলো, ঠোঁট শুকিয়ে নিস্তেজ। ঘরে টিমটিমে টেবিল ল্যাম্পের হলদে আলোয় ছড়িয়ে আছে কিছু পুরনো স্মৃতি, অজস্র ছবির অ্যালবাম, কিছু ছোটবেলার ড্রয়িং বুক আর একটা ক্যামেরা, যেটা তার 14তম জন্মদিনে আহাদ উপহার হিসেবে দিয়েছিল। বরং সেই সময় থেকে নীলা আহাদের প্রতি অদ্ভুত অনুভূতি বয়ে বেড়াচ্ছে। তবে আহাদের ক্রোধের স্ফুলিঙ্গ আর তার ভিতর হৃদয়ের কারণে তা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। নীলার পুরো নাম তাসনিয়া বাশার নীলা। সবাই নীলাই ডাকে। নীলার বাবা খায়রুল বাশার ঢাকার অন্যতম একজন সফল ব্যবসায়ী, যার জন্যে ব্যস্ত থাকেন সবসময়। নীলার মা নীলুফা শিকদার উঁচু খানদানি বংশের মেয়ে। নীলার মায়েরও নিজস্ব একটা ফেব্রিক কোম্পানি আছে, যার অফিস কাজ বিদেশ সফরে কেটে যায় জীবন। তাদের একমাত্র সন্তান হয়েও নীলা ছিল একা। তার বাবা মা তাকে তেমন সময় দিতে পারতো না। তার দেখাশোনার জন্য আলাদা গভর্নেন্স রাখা হতো। খায়রুল বাশার আর আমজাদ মীর ছিলেন পুরনো বন্ধু, আর তাই ছোটবেলা থেকে মীর পরিবারের সঙ্গে নীলার যাওয়া আসা ছিল। নীলা যখন প্রথম মীর হাউসে যায় তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। সে ছোট থেকে খুবই চাপা স্বভাবের, তবুও আদিল আহিয়ার সঙ্গে তার বেশ ভাব হয়। তাদের সাথে বেশ জমত। মীর পরিবারের সবাই তাকে এতটাই আপন করে নিয়েছিল যেন সে তাদেরই একজন। নীলা নিজের বাবা মাকে তো তেমন পেত না, কিন্তু মীর পরিবারের ভালোবাসা পেয়েছিল নিখুঁতভাবে। আহাদও তাকে নিজের ছোট বোন আহিয়ার মতোই দেখত, শাসন করত, যত্ন নিত, রাগ করতো, আবার মানাতো। কিন্তু সময় যত গড়িয়েছে নীলার মন নে ততই বদলে গেছে সেই ভালোবাসার রং। একটা সাধারণ যত্ন ধীরে ধীরে হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে গভীর অনুভব। একটা নীরব ভালোবাসা। আহাদ শেষবার তাকে তার জন্মদিনে একটা ক্যামেরা উপহার দিয়েছিল। নীলা সেটা পেয়ে কতই না খুশি হয়েছিল। আনন্দে অস্থির হয়ে আহাদকে জড়িয়ে ধরেছিল নীলা। আর সেই আলিঙ্গনটাই সবকিছুর মোড় ঘুরিয়ে দেয়। আহাদ তখনই টের পেয়েছিল তার চোখের গভীরে লুকানো ভালোবাসা, তার জন্য বহন করা নীলার অনুভূতির ব্যাপারে। আর সেই দিন থেকে সে নীলাকে এড়িয়ে চলতে শুরু করে। যদিও নীলা বুঝতে পারেনি তার অনুভূতির ব্যাপারে আহাদ অবগত। সে শুধু টের পেয়েছে আহাদ আর তার সাথে আগের মতো কথা বলে না, আগের মতো মিশে না। তবুও তার হৃদয় আশা ছাড়েনি। সে ভাবতো একদিন আহাদ বুঝবে, জানতে পারবে তার অনুভূতিগুলোকে, হয়তো সেদিন তাকে আপন করে নেবে। কিন্তু না, সে ভুল ছিল। সেদিনই তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। যেদিন জানতে পারে আহাদ আর হৃদি একে অপরকে ভালোবাসে, সেদিন থেকে নীলা নিজেকে গুটিয়ে নিয়েছে, বন্দি করেছে অন্ধকার ঘরে। আহাদ আর হৃদির বিয়ের সংবাদ তাকে প্রায় নিঃশেষ করে দিয়েছে। অথচ সে অসহায়, কী বা করবে? নিজের বান্ধবীর ভালোবাসা ছিনিয়ে নিবে? যেখানে আহাদও তাকে পাগলের মতো ভালোবাসে, সেখানে তো অন্য কোনো প্রশ্নই আসে না। নীলার ভেতরটা জ্বলছে, যন্ত্রণা হচ্ছে, খুব তীব্র যন্ত্রণা। এত এত যন্ত্রণা তার এতটুকু হৃদয়ে সামাল দিতে হিমশিম খাচ্ছে। সামনে থাকা আহাদের দেওয়া প্রত্যেকটা উপহার কাঁপা কাঁপা আঙ্গুলে ছুঁয়ে দেখতে লাগলো। কত যত্নেই না সে এসব আগলে রেখেছিল, অথচ এখন মনে হচ্ছে এসব কিছুই তুচ্ছ। ভাবতেই তার চোখ ঝাপসা হয়ে আসে। উড়ুতে চিবুক ঠিকই আবারও ডুকরে ডুকরে কেঁদে ওঠে। নোনতা অশ্রু টপ টপ করে পড়তে লাগলো তার গাল বেয়ে। তার কান্নার শব্দটাও ছিল খুবই ক্ষীণ, যেন কেউ তার কান্না শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস টেনে ভারী কণ্ঠস্বরে বিড়বিড় করলো, ভালোবাসা পেতেও লাগে, ভাগ্য লাগে। সেই ভাগ্য আমার কপালে কেন রাখলে না খোদা? পোষ করে নাক টেনে নিল। অভিযোগের সুরে কাঁপা কাঁপা গলায় আবারও বিড়বিড় করলো, এই হৃদয় তো তুমিই বানিয়েছো খোদা, তাহলে যাকে ভাগ্যে রাখলে না তাকে এ হৃদয় কেন রেখেছো? কেন তার জন্য অনুভূতি জাগিয়ে তুলেছো? কেন খোদা, কেন? বাষ্পে ঢেকে গেল তার গলা।
কণ্ঠে তীব্র ব্যথার কম্পন ছড়িয়ে পড়ে, আর পারছে না উপরওয়ালার কাছে অভিযোগ করতে। অভিযোগ করতে করতেও ক্লান্ত হয়ে গেছে সে, নিঃশ্বাস টেনে তুলতে পারছে না আর। হু হু করে আবারও কান্নায় ভেঙে পড়ল। তার কান্না এতটাই করুণ ছিল যে ইট পাথরের দেয়ালগুলো কেমন কেঁপে উঠেছে। কান্নার মাঝে হঠাৎ করে সে হেসে উঠল। সেই হাসিটা ছিল ভাঙা আয়নার মতো। এই মুহূর্তে কেউ যদি তার হাসিটা দেখত, তাহলে তার ভেতরটা চকচকে ধারালো ছুরির মতো কেটে যেত। নীলা চোখ মুছে ধীরে ধীরে অ্যালবাম থেকে আহাদের একটা ছবি বের করলো। তার কাপা আঙ্গুলে ডগা ছুঁয়ে গেল সেখানে। সে ফের গলা কাঁপিয়ে ভেজা কণ্ঠে বলে উঠল, আপনাকে পাওয়া অসম্ভব। আমি চাইলেও আপনাকে পাবো না। তবুও এ হৃদয়, এ বেহায়া হৃদয় কেন মানতে চায় না এটা সত্যি। নীলার মাথায় বোধগম্য হলো আহাদকে ভুলতে হলে তার সবগুলো স্মৃতি নিষ্ক্রিয় করে দিতে হবে। ভাবতেই নীলা এতদিনের যত্নে তুলে রাখা প্রত্যেকটা বস্তু একটা কালো পলিথিনে মুড়িয়ে নিল, যেন নিজের অতীতকে কবর দিতে প্রস্তুত। চোখ মুখ মুছে সেটা নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসে গলা উঁচিয়ে ডাকলো, ছোট্টটা খালা, রেশমা খালা, রেশমা খালা। রেশমা তার ডাক শুনে দৌড়ে আসে, উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নীলামা, কিছু লাগবো? নীলা মোড়ানো কালো পলিথিনটা তার হাতে দিয়ে বলল, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, একদম বাইরের ডাস্টবিনে। আমার চোখের ত্রিসীমানায় যেন না পড়ে। আচ্ছা। রেশমা সেটা নিয়ে মূল দরজার দিকে যায়। দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে আহিয়া আর আনিকা। রেশমাকে দেখে আহিয়া জিজ্ঞাসা করলো, নীলা কোথায়? উপরে নিচের ঘরে আছে। আহিয়া আর আনিকা উপরের দিকে পা বাড়াতে পেছন থেকে রেশমার কণ্ঠ ভেসে আসে। মা হুনো। দুজনাই থেমে যায়, ঘুরে তাকায় পিছনে। রেশমা এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা তো নীলামার বন্ধু, হেল্লাইগা কই? নীলামা আজকাল কেমন জানি হইয়া গেছে, আগের মতো নাই। নিজের রুম থেকে বের হয় না, খাওয়ানো খায় না ঠিক মতো। ম্যাম সাহেব আইজ 15 দিন দেশের বাইরে আছেন, সাহেবও আহে না ঠিক মতো। আমি তো নতুন, তেমন কিছু জানিও না, কাউরে চিনিও না, কারে কমো খুঁজা পাই না। তঙ্গরে চিনি, হেল্লেগা তঙ্গরে কইলাম। আনিকা আর আহিয়া একে অপরের দিকে তাকালো। অতঃপর আহিয়া রেশমাকে আশ্বস্ত দিয়ে বলল, আমরা দেখছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা। রেশমা সেখান থেকে যেতে আনিকা আর আহিয়া উপরে উঠে গেল। নীলার রুমের দরজা খোলাই ছিল, তাই ধরফর করে ঢুকে পড়ল। নীলা ওদের দুজনকে একসাথে দেখে একটু হকচকিয়ে যায়। বিস্ময়ের সুরে বলে ওঠে, তোরা? আনিকা হালকা রাগী স্বরে বলল, হ, আমরা। তোর কি হয়েছে? কলও ধরতেছিস না, মেসেজও রিপ্লাই দিচ্ছিস না, ভার্সিটিও যাচ্ছিস না। বুঝলাম রিদি তার জামাই নিয়া পালায়া হানিমুনে গেছে। তুমি কোন বাতার নিয়া পলায়া আসো? হ্যাঁ? নীলার বুকটা কেমন চিনচিন করে উঠল। তবুও তাদের বুঝতে না দিয়ে ঠোঁটের কোণে হাসির টেনে কথার মোড় ঘুরিয়ে রিদি হানিমুনে গেছে? বাহ, ভালোই তো। আমি ভাবছি ও আবার কোন কাণ্ড করে বসে। দিল। আহিয়া বলে উঠল, সে তোর ভাবতে হবে না, তুই আগে বল তোর কি হয়েছে। রেশমা খালা বলল তুই নাকি রুম থেকে বের হচ্ছিস না, আর রুমে এমন অন্ধকার কেন দেখি। শেষের কথাটা বলে সে জানালার পর্দা টেনে দিল। সূর্যের আলো পড়তে নীলা চোখ মুখ খিচে নিল, কণ্ঠ গম্ভীর করে বলল, কিছু না, আমার ভালো লাগছিল না। আনিকা টেবিলের বই খাতা গুছাতে গুছাতে মৃদু রাগ মেশানো স্বরে বলল, রিদিকে তো খুব বলতেই, তোর এই ভাল লাগে না শুনতে, আমারও ভাল লাগে না। প্যারাসিটামল খা, এখন তুই একটা প্যারাসিটামল খা আর চল আমাদের সাথে। আমার সত্যিই ভালো লাগছে না আনিকা, তোরা যা, আমি কোথাও যাব না। ঘরে এমন ভ্যাটকায়া পইরা থাকলে কেমনে ভালো লাগবো? আহিয়া এক মুহূর্ত নীলার দিকে তাকিয়ে তার মনোভাব বোঝার চেষ্টা করলো, অতঃপর দৃঢ় স্বরে বলল, তোর কি মনে হয় আমরা এখানে তোর পচে পচে মরতে রেখে যাব? আনিকা ধর তো। আহিয়া নীলার ব্যাগটা আনিকার হাতে ধরিয়ে দিল। নীলা জিন্স আর কুর্তি পরে আছে, তাই পোশাক বদলানো জরুরি মনে করলো না। শুধু একটা আকাশি রঙের ওড়না নীলার গলায় জড়িয়ে দিল। আনিকা আর আহিয়া দুপাশ থেকে ওর বাহু ধরে টেনে টেনে বাসা থেকে বের করে নিয়ে গেল। রেশমা নিঃশব্দে তাকিয়ে থাকলো তিনজনের চলে যাওয়া পিঠের দিকে। সারাদিন ধরে আনিকা আর আহিয়া নীলাকে নিয়ে ভার্সিটির প্রাণকেন্দ্রে ঘুরেছে। নীলার পছন্দ মতো ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম সহ আরও অনেক কিছু খেয়েছে এবং শপিং মল ঘুরে কিছু কেনাকাটাও করেছে। এতে নীলার মনটা আগের তুলনায় সত্যি একটু হালকা হয়েছে। তবে সত্যি বলতে আহিয়া নিজের ভেতরটাও ভার ছিল। নীলার কষ্টে সে নিজেও একরকম ক্লান্ত হয়ে পড়েছিল। তবু নীলাকে হাসাতে পারার তৃপ্তিটা যেন অনেকটা শান্তি এনে দিয়েছিল ওর মনে। সন্ধ্যার একটু আগে সবাই যে যার বাড়ি ফিরে গেল। আহিয়া ব্যস্ত পায়ে গেট পেরিয়ে মূল দরজায় আসতেই তার পা দুটো থমকে যায়। হলঘরের মাঝখানে বড় সোফায় বসে আছে আদনান, তার পাশে আদিল।
আদনানের উরুর উপর ল্যাপটপ, দুজনার চোখ তাতে নিবদ্ধ, মনে হয় কোনো গুরুতর আলোচনায় ব্যস্ত। হয়তো আদিলের পড়াশোনা বা কোনো প্রকল্প নিয়ে কথা বলছে। আহিয়া এক মুহূর্তে স্থির হয়ে গেল। সারাদিনে একবারও আদনানের কথা মনে পড়েনি, এমনকি এক মুহূর্তের জন্যও না। কিন্তু এখনও ওকে চোখের সামনে দেখতেই গতকালকে তিক্ত স্মৃতিটা যেন পাথরের মতো বুকের উপর নেমে এলো। মনে পড়ল চোখের ঠান্ডা দৃষ্টি, সংযত অথচ কাঁপিয়ে দেওয়া কণ্ঠস্বর। আজ যে আদনানের ছুটির দিন সেটা আহিয়া পুরোপুরি ভুলে গিয়েছিল, তবে মনে মনে ভাবল, ভালোই হয়েছে সারাদিন বাইরে ছিলাম, অন্তত সামনে তো পড়তে হয়নি, না হলে আবার কোনো না কোনোভাবে উনি রাগে কারণ হয়ে যেতাম। তাই দ্বিতীয়বার আর কিছু না ভেবে আহিয়া তাড়াহুড়ো করে উপরে ওঠার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো। তবে অপ্রত্যাশিত বলেও কিছু থাকে, যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। সিঁড়ির তৃতীয় ধাপে উঠতে হঠাৎ আহিয়ার পা পিছলে গেল। একটা তীব্র চিৎকার ফেটে পড়ল নীরব হল ঘরে। আ আদনান ও আদিল দুজনাই চমকে ঘুরে তাকালো। পাশের ঘর থেকে ছুটে এলেন হালিমা বেগম। আহিয়া সিঁড়ির ধাপে কাত হয়ে বসে আছে, পা ধরে মুখ বিকৃত করে রেখেছে হয়তো ব্যথায়। হালিমা বেগমকে দেখেই কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমার পা আমার পা ভেঙে গেছে চাচি আম্মু।